হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। পেকটিন লক্ষ্য করা যায় কোন প্রাণীর? পেকটিন লক্ষ্য করা যায় কোন প্রাণীর? অপশন মাছ, নাকি ঘোড়া, নাকি পায়রা, নাকি গরু? কি হবে? পায়রা তথা সমস্ত পক্ষী শ্রেণীর প্রাণীর চোখের রেটিনার সাথে যুক্ত থাকে এই পেকটিনটি। এই পেকটিন থাকে বলি পক্ষী শ্রেণীর প্রাণীদের দৃষ্টিশক্তি খুব তীক্ষ্ণ এবং প্রখর হয়ে থাকে। হলো, আচ্ছা, পায়রার যে দুটি ডানা রয়েছে, প্রতি ডানাতে যে বড় বড় পালকগুলো থাকে, সেই পালকগুলোকে বলা হয় রেমিজেস পালক। তাহলে পায়রার ডানায় যে পালকটা থাকে তাকে কি বলবো? রেমিজেস পালক। আর প্রতি ডানাতে এরকম রেমিজেস পালকের সংখ্যা হচ্ছে 23টি। তাহলে এই ডানায় 23টি, এই ডানায় 23টি, টোটাল 46টি কিন্তু পায়রার রেমিজেস পালক থাকে। আর পুচ্ছ অর্থাৎ পেছনে কিন্তু যে পালকগুলো থাকে, সেই পালকগুলোকে বলা হয় রেকটিটেস পালক। কি? রেকটিটেস পালক। তাহলে ডানায় থাকে রেমিজেস, পুচ্ছ অংশ থাকে রেকটিটেস। আচ্ছা, রেকটিটেস পালকের সংখ্যা কতগুলি? 12টি। হলো, আচ্ছা, পায়রার 9টি বায়ুথলি বা এয়ার স্যাক রয়েছে। বায়ুথলির কাজটা কি? না, 9টা বায়ুথলিতে বায়ু ভর্তি থাকলে পায়রার শরীরটা কি হালকা হতে সাহায্য করবে, ফলে পায়রা কি আকাশে উঠতে পারবে। আর কি না, বায়ুথলিতে বায়ু ভর্তি থাকলে পায়রার কিন্তু উড়বার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করা হয় এই বায়ুথলি থেকে, ফলে পায়রা কিন্তু খুব সহজে ক্লান্ত হয়ে যায় না বা হাঁপিয়ে যায় না। হলো, আচ্ছা, এবার মাছ। আচ্ছা, মাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পেশি দেখা যায়। কোন পেশি দেখা যায়? মায়াটম পেশি দেখা যায়। আচ্ছা, মায়াটম পেশির আকৃতি কেমন? ইংরাজির ভি আকৃতির মতো। আচ্ছা, মায়াটম পেশিটা মেনলি ভালো বোঝা যায় কোথায়? ওই লেজ অংশতে দেখবি ওই ভি আকৃতি বিশিষ্ট যে পেশি রয়েছে, সেটা হচ্ছে মায়াটম পেশি। এই মায়াটম পেশি মাছকে যখন সাঁতার কাটে তখন কিন্তু হেলে দুলে এভাবে যেতে সাহায্য করে মায়াটম পেশি। আচ্ছা, মাছের পাখনা কয়টি পাখনা রয়েছে? 7টি পাখনা রয়েছে। আচ্ছা, কানকোর ওখানে রয়েছে 2টি বক্ষ পাখনা, তার নিচে রয়েছে 2টি শ্রেণী পাখনা, তার পৃষ্ঠ বরাবর একবার ওপরের দিকে রয়েছে একটি পৃষ্ঠ পাখনা, এবং পায়ুর অংশে রয়েছে পায়ু পাখনা একটি, আর পুচ্ছ পাখনা। তাহলে 2টি বক্ষ পাখনা, 2টি শ্রেণী পাখনা, একটি পৃষ্ঠ পাখনা, একটি পায়ু পাখনা, আর একটি পুচ্ছ পাখনা। হলো, আচ্ছা, ঘোড়ার থেকে কি বলবি? আচ্ছা, এখন বর্তমানে আমরা যে শ্রেণীর ঘোড়াটাকে দেখি সেটা কোন শ্রেণীর? ইকুয়াস শ্রেণী। কোন শ্রেণীর? ইকুয়াস শ্রেণী। আর তার আদি পূর্বপুরুষ কি? ইহিওপাস হচ্ছে আদি পূর্বপুরুষ। মানে কি না, আমরা ধর আজকে হঠাৎ করে তো এরকম আধুনিক মানুষ হয়ে যায়নি, আস্তে 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 বিবর্তিত হতে হতে বিবর্তনের ফলে আমরা আজকে আধুনিক মানুষে পরিণত হয়েছি। সেরকম ঘোড়াও প্রাথমিক অবস্থায় কিন্তু তোর ভেড়ার মতো আকৃতি ছিল, যার নাম ছিল কি? ইহিওপাস। আস্তে 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 বিবর্তন ঘটতে 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 আধুনিক ঘোড়া তথা ইকুয়াসে পরিণত হয়েছে। হলো, আচ্ছা, আর কি আছে? গরুর এক ধরনের বিশেষ পাকস্থলী দেখা যায়। কি পাকস্থলী? রুমিনেন্ট পাকস্থলী। তাহলে রুমিনেন্ট পাকস্থলী কার দেখা যায়? গরুর দেখা যায়। হলো, আচ্ছা, হ্যাঁ, গরুর পাকস্থলী 4টে পাকস্থলী থাকে। ঠিক। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে কোন রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? ভারতের মধ্যে কোন রাজ্য তামাক উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে? অপশন বলছে উত্তরপ্রদেশ, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি পশ্চিমবঙ্গ, নাকি অসম। কি হবে? অন্ধ্রপ্রদেশ কিন্তু তামাক উৎপাদনে প্রথম। আচ্ছা, ভারতের তামাক গবেষণাগার কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশের রাজমুন্ডিতে কিন্তু ভারতের তামাক গবেষণাগার রয়েছে। আচ্ছা, ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম। যদি বলা হয় পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে? কোচবিহার কিন্তু তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। আচ্ছা, অপশন এ আছে উত্তরপ্রদেশ।
উত্তরপ্রদেশ কি উৎপাদনের জন্য বিখ্যাত? আখ। আখ বা ইক্ষু উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। আচ্ছা, ভারতের আখ গবেষণাগার কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের লখনউতে রয়েছে। আচ্ছা, লখনউ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে কিন্তু অবস্থিত। আচ্ছা, অপশন সি আছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কোন কৃষিজ ফসল উৎপাদনের জন্য 1 নম্বরে আছে? পাট উৎপাদনের জন্য কিন্তু 1 নম্বর শ্রেণীতে রয়েছে। আচ্ছা, পাট, ভারত পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার কোথায় রয়েছে? ব্যারাকপুরে রয়েছে। আচ্ছা, আর অপশন ছিল অসম। অসম কি উৎপাদনের জন্য 1 নম্বরে রয়েছে? চা উৎপাদনের জন্য কিন্তু অসম 1 নম্বরে রয়েছে। আর চা গবেষণাগার কোথায় রয়েছে? অসমের জোরহাটে কিন্তু চা গবেষণাগার রয়েছে। হলো? আর অভ্র উৎপাদন? আচ্ছা, অভ্র উৎপাদন কিন্তু অন্ধ্রপ্রদেশ প্রথম শ্রেণীতে রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কার শাসনকালে মুঘল যুগের চিত্রকলা উচ্চতর পর্যায়ে পৌঁছেছিল? কার শাসনকালে মুঘল যুগের চিত্রকলা উচ্চতর পর্যায়ে পৌঁছেছিল? অপশন জাহাঙ্গীর, নাকি ঔরঙ্গজেব, নাকি শাহজাহান, নাকি আকবর? কি হবে? জাহাঙ্গীরের সময় কিন্তু এই চিত্রকলাটা চরম উৎকর্ষতা লাভ করেছিল। আচ্ছা, জাহাঙ্গীর সম্পর্কে কিছু কি পয়েন্টস আলোচনা করে নি। আচ্ছা, জাহাঙ্গীর কত সালে সিংহাসনে বসেছিল? 1605 সিংহাসনে বসলো। আচ্ছা, জাহাঙ্গীরের তোর আসল নাম বা বাল্য নাম কি ছিল? সেলিম। আচ্ছা, জাহাঙ্গীর তোর নূরজাহানকে কত সালে বিবাহ করেছিল? 1611-তে। আচ্ছা, নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা। আচ্ছা, নূরজাহান শব্দের অর্থ কি? জগতের আলো। আচ্ছা, 1608 সালে ইংরেজ থেকে যে ইংরেজ দূত এসেছিল তার নাম কি? উইলিয়াম হকিন্স। 1608 সালে জাহাঙ্গীরের রাজসভায় ইংল্যান্ডের দূত হিসাবে কিন্তু এসেছিল উইলিয়াম হকিন্স, এবং 1615 সালে এসেছিল টমাস রো এসেছিল ইংল্যান্ড থেকে। হলো? আচ্ছা, জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুন সিংকে কিন্তু হত্যা করেছিল। আচ্ছা, জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? লাহোরে কিন্তু অবস্থিত। হলো? আচ্ছা, অপশন বি আছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব সম্পর্কে কি জেনে নি। আচ্ছা, ঔরঙ্গজেব কততম শিখ গুরুকে হত্যা করেছিল? নবম শিখ গুরু। নাম কি ছিল? তেগ বাহাদুর। আচ্ছা, ঔরঙ্গজেবকে কি নামে ডাকা হয়? জিন্দাপীর বা জীবন্ত সাধু। হলো? আচ্ছা, শাহজাহান সম্পর্কে জেনে নি। আচ্ছা, শাহজাহানের বাল্য নাম কি ছিল? খুররম। আচ্ছা, শাহজাহান দিল্লির জামা মসজিদ, লালকেল্লা, তাজমহল, দেওয়ানি খাস এই সমস্ত নির্মাণ করেছিল বলে শাহজাহানকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। আচ্ছা, আকবর কি? মনসবদারি প্রথার প্রবর্তক, তাই তো? মনসবদারির এই যে মনসব কথার অর্থ কি? পদমর্যাদা। অর্থাৎ যে কোন গ্রুপ এখন আছে না, এ গ্রুপের, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপে যে চাকরি করে, সেরকম র্যাঙ্ক হোল্ডারকে তৎকালীন দিনে কিন্তু মনসব দ্বারা কিন্তু বোঝানো হতো। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কি বলা হয়? কোন বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কি বলা হয়? অপশন বলছে মোলার সংখ্যা, নাকি ভর সংখ্যা, নাকি ম্যাক সংখ্যা, নাকি পারমাণবিক সংখ্যা? কি হবে? ম্যাক সংখ্যা হচ্ছে কোন বস্তুর বেগ উপরে রাখবো আর নিচে ভরের জায়গাতে রাখবো কি? শব্দের বেগ, দিয়ে যেটি পাবো সেটি হচ্ছে ম্যাক সংখ্যা, বা ওয়ান লাইনার হিসাবে বলতে গেলে বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয় থেকে ম্যাক সংখ্যা। আচ্ছা, এই ম্যাক সংখ্যা যদি 1-এর বেশি হয় তখন তাকে কি বলবো? সুপারসনিক। ম্যাক সংখ্যা যদি 1-এর বেশি হয় তখন তাকে বলবো সুপারসনিক, আর ম্যাক সংখ্যা যদি 1-এর কম হয় তখন তাকে বলবো সাবসনিক। তাহলে 1-এর বেশি যদি ম্যাক সংখ্যা হয় তাকে বলবো সুপারসনিক, আর ম্যাক সংখ্যা যদি 1-এর কম হয় তাকে বলবো সাবসনিক। আর যদি এই ম্যাক সংখ্যা 5-এর বেশি হয়, অর্থাৎ শব্দের গতিবেগের 5 গুণের বেশি যদি বস্তুর গতিবেগটা হয় তখন তাকে কি বলবো? হাইপারসনিক বলবো। আচ্ছা, শব্দ কিন্তু তোর মাধ্যম ছাড়া কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হতে পারে না। আচ্ছা, কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি? কঠিন। তারপরে তরল, তারপরে গ্যাসীয়। এখান থেকে প্রশ্ন এসেছিল এসএসসি সিজিএল তে যে শুষ্ক এবং স্থির বায়ুতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
শব্দের গতিবেগ কত, মানে গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ কত? আনসার হয়ে যাবে 332 মিটার পার সেকেন্ড। তাহলে শূন্য মাধ্যম কেন, স্থির এবং 0 ডিগ্রি উষ্ণতাতে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ হচ্ছে কত? 332 মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা, এবার অপশনে আছে মোলার সংখ্যা। মোলার সংখ্যা কি না, কোনো পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার যে মান 6.023 ইন্টু 10⁻23, কোনো পদার্থের মধ্যে এই সংখ্যক যদি অণু থাকে বা এই সংখ্যক যদি পরমাণু থাকে বা এই সংখ্যক যদি আয়ন থাকে, তখন তাকে বলা হবে 1 মোল, বা এটাই হচ্ছে মোলার সংখ্যা। আচ্ছা, অপশন বি এ আছে ভর সংখ্যা। ভর সংখ্যা কি না, পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয় বল দ্বারা প্রোটন এবং নিউট্রন যে ঘন সন্নিবিষ্টভাবে বা জয়েন্ট অবস্থান করে, তাকে বলা হবে ভর সংখ্যা। অপশন ডি এ আছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি না, পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত টোটাল প্রোটন সংখ্যাকে বলা হবে পারমাণবিক সংখ্যা হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? নিম্নলিখিত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? আগে বুঝতে হবে রবি শস্য কি। রবি শস্য যখন কোনো ফসল শীতকালে রোপণ করা হবে বা শীতকালে চাষটা হয়, সেটা হচ্ছে রবি শস্য। আর খারিফ শস্য কি না, বর্ষাকালে যেটা হবে, বর্ষায় খারিফ আর শীতকালে রবি। তাহলে অপশন গুলো দেখ, এর মধ্যে কোনটা শীতকালে লাগানো হয় বা রোপণ করা হয়? অপশন চা, নাকি ধান, নাকি সরিষা, নাকি তুলা? কি হয়? সরিষা। আচ্ছা, আমরা যখন আলু লাগাই, কেউ কেউ কি সরিষা লাগায়, বা কেউ কেউ গম লাগায়, কেউ কেউ জব লাগায়। তাহলে গম, জব, সরিষা, রাই, তিসি, তারপরে যে ছোলা, মটর, হ্যাঁ, এগুলো কিন্তু সব রবি শস্যের মধ্যে পড়বে। অর্থাৎ এই সমস্ত ফসলগুলো বা শস্য চাষগুলো শীতকালে হয়ে থাকে। আর খারিফ শস্য কোনগুলো না, যেগুলো বর্ষাকালে হয়। বর্ষায় কি হয়? বর্ষায় ধান হয়। তাহলে ধান, জোয়ার, বাজরা, তারপর গম তো রবি হয়ে গেল, চীনা বাদাম, তারপর হচ্ছে তোর আর কি আছে, তুলা, সোয়াবিন, এগুলো কিন্তু ভুট্টা, এগুলো সব কিন্তু খারিফ শস্যের এক্সাম্পল হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শিক্ষার হার সবচেয়ে কম কোন রাজ্যে? 2011 সালের আদমশুমারি অনুযায়ী শিক্ষার হার কোন রাজ্যে সবচেয়ে কম? অপশন বলছে কেরালা, নাকি মিজোরাম, নাকি রাজস্থান, নাকি বিহার? কি হবে? বিহার। বিহার রাজ্যে কিন্তু শিক্ষার হার সব থেকে কম। কত পার্সেন্ট না, 61.8% রয়েছে কিন্তু বিহার। আচ্ছা, যদি বলা হয় শিক্ষার হার বা সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরল। কত? 94%, 94%। আচ্ছা, এর জন্য কেরলকে কি সম্পূর্ণ সাক্ষর রাজ্য বলা হয়ে থাকে, তাই তো? তাহলে 1 নম্বরে রয়েছে সাক্ষরতার দিকে কি? কেরল। আচ্ছা, উপর থেকে 3টে রাজ্য করে নেবো, নিচ থেকে 3টে রাজ্য করবো। তাহলে 1 নম্বরে রয়েছে কেরল, সাক্ষরতার দিক সব থেকে হাইয়েস্ট, 94%। 2 নম্বরে রয়েছে মিজোরাম, 3 নম্বরে রয়েছে ত্রিপুরা। তাহলে সাক্ষরতার দিক থেকে 1 নম্বর স্টেট কোনটা? কেরল, 2 মিজোরাম, 3 ত্রিপুরা। আর শেষের দিক থেকে রয়েছে একবারে বিহার সর্বশেষ, তার থেকে একটু বেশি আছে শিক্ষার হার অরুণাচল প্রদেশ, তার থেকে একটু বেশি আছে রাজস্থান হলো। আচ্ছা, এগুলো রাজ্য জানলাম। যদি বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটা, শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ। আচ্ছা, শিক্ষার হার কত? 91.8%। 91.8% কিন্তু লাক্ষাদ্বীপের শিক্ষার হার বা সাক্ষরতার হার। আচ্ছা, সবচেয়ে কোথায় বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার বা সাক্ষরতার হার সব থেকে কম? দাদরা নগর হাভেলি। দাদরা নগর হাভেলি 67.2% কিন্তু তো দাদরা নগর হাভেলির হচ্ছে সাক্ষরতার হার। আচ্ছা, তাহলে আমরা রাজ্য জানলাম, কেন্দ্রশাসিত অঞ্চল জানলাম, জেলা জেনে নিই। ভারতের মধ্যে কোন জেলায় সবচেয়ে সাক্ষরতার হার বেশি? কি হবে? মিজোরামের সরচিপ জেলা। মিজোরামের সরচিপ জেলায় হচ্ছে সবচেয়ে সাক্ষরতার হার বেশি। আচ্ছা, সবচেয়ে কোন জেলাতে সাক্ষরতার হার কম না, মধ্যপ্রদেশের আলিরাজপুর। মধ্যপ্রদেশের আলিরাজপুরে কিন্তু সাক্ষরতার হার সব থেকে কম। আচ্ছা, ভারতের সাক্ষরতার হার, ওভারঅল ভারতের সাক্ষরতার হার কত? 74.04%।
74.04%। আচ্ছা, সাক্ষরতা কাকে বলবো? যদি কেউ লিখতে বা পড়তে পারে তখনই কিন্তু সেটাকে সাক্ষরতার আন্ডারে বা লিটারেসির আন্ডারে কিন্তু ধরা হবে। আচ্ছা, আমি সবগুলো একসাথে বলে দিচ্ছি। রাজ্যের দিকে 1 নাম্বার আছে সাক্ষরতার, সেটা হচ্ছে কেরালা। আচ্ছা, আর শেষে আছে কি? বিহার। কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে 1 নম্বরে আছে তোর লাক্ষাদ্বীপ, আর শেষে আছে দাদরা নগর হাভেলি। জেলার দিক থেকে রয়েছে মিজোরামের সরচিপ, আর হচ্ছে কমের দিকে রয়েছে তোর মধ্যপ্রদেশের আলিরাজপুর। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন? অ্যারিস্টটল বিখ্যাত দার্শনিক, তার শিক্ষাগুরু কে ছিল? অপশন বলছে প্লেটো, নাকি সক্রেটিস, নাকি আলেকজান্ডার, নাকি গ্যালিলিও। কি হবে? প্লেটো। আচ্ছা, আলেকজান্ডারের শিষ্য কে ছিল? অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিক্ষক কে ছিল? প্লেটো। প্লেটোর শিক্ষক কে ছিল? সক্রেটিস। এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। তাহলে কি, আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিল কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিক্ষাগুরু ছিল কে? প্লেটো। প্লেটোর শিক্ষাগুরু ছিল কে? সক্রেটিস। তাহলে প্রশ্ন বলেছে অ্যারিস্টটলের শিক্ষাগুরু কি ছিল? অপশন হবে প্লেটো। আচ্ছা, আর গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, যদি বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিল? চিত্তরঞ্জন দাস। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি কত নম্বর ধারায় অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে? রাষ্ট্রপতি কত নাম্বার ধারায় অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে? অপশন বলছে 123 নম্বর ধারা, নাকি 231 নম্বর ধারা, নাকি 213 নম্বর ধারা, নাকি 321 নম্বর ধারা। কি হবে? 123 নম্বর ধারা। 1 2 3 পরপর লিখে দেবো। 123 নম্বর ধারায় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। তাহলে জানতে হবে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বিষয়টা কি। ধর পার্লামেন্টের অধিবেশন বন্ধ রয়েছে, পার্লামেন্টের অধিবেশন বন্ধ রয়েছে, সেরকম অবস্থায় হঠাৎ কোনো জরুরিকালীন ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রপতিকে। তখন রাষ্ট্রপতি যে আদেশ দেবে সেটাই হয়ে যাবে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। তাহলে জরুরিকালীন অবস্থাতে পার্লামেন্টের অধিবেশন যখন বন্ধ থাকে তখন রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে আদেশটা দেবে সেটাই হচ্ছে অর্ডিন্যান্স। আচ্ছা, 123 নাম্বার আর্টিকেলে কিন্তু রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা বলা রয়েছে। আচ্ছা, তাহলে রাজ্যপালের কততে রয়েছে? 213 নাম্বার আর্টিকেলে কিন্তু রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার কথা বলা হয়েছে। অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল করবে, কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি করবে। আচ্ছা, অপশন আছে 231 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে একটি সাধারণ হাইকোর্ট তোর কতকগুলি এক বা একাধিক রাজ্য তার এখতিয়ারভুক্ত থাকতে পারে বা কেন্দ্রশাসিত অঞ্চল তার এখতিয়ারভুক্ত থাকতে পারে। বিষয়টা কেমন না, আমাদের যেমন কলকাতা হাইকোর্টের এখতিয়ারে কি ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তার পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে কেন্দ্রশাসিত অঞ্চল সেইটাও কিন্তু এই হাইকোর্টের এখতিয়ারে রয়েছে। আচ্ছা, অসমের যে গুয়াহাটি হাইকোর্ট রয়েছে সেখানে 3টে না 4টে রাজ্যের কিন্তু ওই সাধারণ হাইকোর্ট, ওই গুয়াহাটি হাইকোর্ট। এই যে বিষয়গুলোকে এগুলো কিন্তু বলা হয়েছে 231 নম্বর আর্টিকেলে। হলো? সরি, 231 নম্বর আর্টিকেল, ঠিক আছে। আর 321 নম্বরে কি 315 থেকে 323 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? ইউপিএসসি বা এসপিএসসি সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা হয়েছে। তাহলে এর মধ্যেই তো 315 থেকে 323 এর মধ্যেই তো 321 ঢুকে যাচ্ছে। তাহলে এটা কি ওই এসপিএসসি বা ইউপিএসসি রিলেটেড বিষয়। আচ্ছা, এসপিএসসি বা ইউপিএসসি কত নাম্বার পার্টে রয়েছে? 14 নম্বর পার্টে রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন বলছে ইন্দিরা গান্ধী, নাকি মার্গারেট থ্যাচার, নাকি এস বন্দরনায়েক, নাকি বেনজির ভুট্টো। কি হবে? এস বন্দরনায়েক অর্থাৎ শ্রীমাভো বন্দরনায়েক হচ্ছে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আচ্ছা, কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছিল? শ্রীলঙ্কার কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিল। আচ্ছা, বেনজির ভুট্টো মুসলিম দেশের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী। মুসলিম যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো। আচ্ছা, কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছিল? পাকিস্তান। আচ্ছা, ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর একটা আছে মার্গারেট থ্যাচার, ইংল্যান্ডের
প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটি তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তর জানাবে। প্রশ্নটি হলো লাখ বাক্স নামে কে পরিচিত? লাখ বাক্স বা লক্ষদাতা নামে কে পরিচিত, বা দিল্লির কোন সুলতান লাখ বাক্স বা লক্ষদাতা নামে পরিচিত? অপশন কুতুবউদ্দিন আইবক, নাকি ইলতুৎমিশ, নাকি গিয়াসউদ্দিন বলবন, নাকি আলাউদ্দিন খলজি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনা এবং প্রশ্নগুলি কেমন ছিল অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।